আসসালামু আলাইকুম বন্ধু। আজকে একটা নতুন জিনিস নিয়ে উপস্থাপন করছি। এই হলো সেই নীলকর সাহেবদের চাষ করানো এই সেই নীলের ফুল এবং নীলের সুটি। ভালো করে দেখুন বন্ধু, বাংলার কৃষি ভিত্তিক সমাজে নীল চাষ একটি দুঃখজনক অধ্যায় ছিল। অষ্টাদশ শতাব্দী বাংলায় কৃষকদের জোরপূর্বক নীল চাষ করানো হতো। নীল একটি ইউরোপের বাজারে রং তৈরির প্রধান কাঁচামাল বা উপাদান ছিল। নীলের দাসত্ব থেকে মুক্তি সংগ্রাম করতে হয়েছে এবং সেই সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিল। নীল একটি উদ্ভিদজাত পদার্থ যা থেকে নীল রং তৈরি করা হতো। ইউরোপের বাজারে নীলের চাহিদা ছিল। সাদা কাপড় নীল রং করতে এখন যেমন আমরা উজালা ব্যবহার করি, ঠিক তেমনটি 1770 সাল নাগাদ বাংলায় নীল চাষের প্রসার ঘটে। 1770 সাল নাগাদ বাংলার নীল চাষের প্রসার ঘটে, যেটা ফরাসিরা শুরু করেছিল। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে এবং বেসরকারি ব্যবসায়ীদের হাত ধরে নীল চাষে নিযুক্ত করে এবং ভারতের এবং তথা বাংলার নীল চাষ শুরু হয়। নীল চাষে জোরপূর্বক বাধ্য করা হতো, অত্যাচার করা হতো। এই অত্যাচার করাই ছিল নীল চাষিদের, নীলকরদের প্রধান কাজ। 1770 সাল নাগাদ ফরাসিরা প্রথমে নীল চাষ শুরু করে। নীল চাষের ক্ষেত্রে ছিল নদিয়া, যশোর, হুগলি, মুর্শিদাবাদ, ঢাকা, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের নানা এলাকা। নীল গাছ চাষ করতে সময় লাগত 3 থেকে 3.5 মাস। জমিতে এগুলো বড় হয়ে উঠত যখন ফুল ফল হতো। ঠিক এই সময়ে গাছগুলোকে কেটে নিয়ে আসা হতো কারখানায়। 14 দিন জলে ভিজিয়ে রাখা হতো। পচানো নীল গাছ ছেঁকে ফেলে দেওয়া হতো। গাঢ় পচা সেই নীল জলটাকে বড় বড় তামার কড়াই বা পাত্রে বয়েলিং করা হতো, ফোটানো হতো। সর্বশেষ অবশিষ্ট অংশ গাঢ় হয়ে এলে বরফি আকারে কেটে নেওয়া হতো এবং তা বা পাউডার ফর্মেও তৈরি করা হতো। তা ইউরোপের বাজারে পাঠিয়ে দেওয়া হতো। নীল চাষের মাটির উর্বরতা নষ্ট করে দিত। নীল চাষের ফলে মাটি ধ্বংস হয়ে যেত, আর অন্য কোনো ফসল চাষ করা যেত না। ফলে ধান, অন্যান্য ফসল, শাক সবজি কিছু হতো না। ইংরেজ এবং তাদের দালালরা বাংলায় কৃষককে অগ্রিম টাকা দিয়ে নীল চাষ করতে বাধ্য করত। গরিব চাষিদেরকে ঠকানো হতো, অথচ বাজার দাম অনুযায়ী সঠিক দাম দেয়া হতো না। ঠিক আছে বন্ধু, নীল চাষের কাহিনী বিশাল করুণাদায়ক এবং মর্মান্তিক। জোরপূর্বক লেঠেল বাহিনী দিয়ে বা লাঠিয়াল বাহিনী দিয়ে কৃষকদের ভয় দেখিয়ে নীল চাষ করানো হতো বন্ধু। কৃষকদের ঘরে খাদ্যের অভাব চরমে ওঠে। ঋণের বোঝা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যায়। শারীরিক নির্যাতন, অকথ্য অত্যাচার চলে বাংলায় কৃষকদের উপর। নীলকর সাহেবরা ছিল অত্যাচারী, নির্মম। তাদের গ্রামের এলাকায় গিয়ে কৃষকদেরকে হুমকি দিত এবং যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে মারধর করত, জরিমানা করত, জমি দখল করে নেওয়া হতো। এমনকি কৃষকদের ঘরবাড়িও ভাঙচুর করা হতো। ফলে কৃষক এবং চাষি সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। 1859 সালে বা 1859 থেকে 60 সালে নীল বিদ্রোহ শুরু হয় নদিয়া এবং যশোর। 1859 সালে কৃষকরা একযোগে নীল চাষ বন্ধ করে দেয়। ধান এবং সবজি চাষে ফিরে আসে। বিদ্রোহ ক্রমে বাংলায় ছড়িয়ে পড়ে। সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে এই নীল আন্দোলন। কৃষকরা দল বেঁধে একযোগে নীল চাষ করা বন্ধ করে এবং সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। মহাজন, দালাল, জমিদার, নীলকর সাহেব সকলকে টার্গেট করা শুরু হয়। নীল চাষ হচ্ছে না, হবে না, এই স্লোগান দেয়া শুরু হয়। স্থানীয় মানুষ, ছোট ছোট জমিদার, শিক্ষিত সমাজ, ছাত্র ছাত্রী কৃষকের পাশে এসে দাঁড়ায়। এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার ব্যর্থ হয় এবং সামরিক শক্তি প্রয়োগ করে, তবুও ব্যর্থ হয়। 1860 সালে নীল কমিশন গঠন করা হয়।
কৃষকরা কিছুটা মুক্তি পায়। নীল বিদ্রোহ ইউরোপের রাসায়নিক রং আবিষ্কারের ফলে অনেকটা ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে এবং নীল চাষও গুরুত্ব হারিয়ে ফেলে। যেহেতু ইউরোপে সিনথেটিক নীল চাষ শুরু হয়ে গিয়েছিল, সিনথেটিক নীল চাষ নয়, সিনথেটিক নীল উৎপাদন মানে কেমিক্যাল রং উৎপাদন শুরু হয়েছিল, ফলে নীল বিদ্রোহ আস্তে আস্তে স্তম্ভিত হয়ে যায় এবং নীল চাষও ধীরে ধীরে হারিয়ে যায়। তবে এই বাংলায় এই গাছগুলো রয়ে গেছে। যারা বন্ধু চেনেন না এই নীল গাছ কি ধরনের গাছ, দেখুন আপনার আনাচে কানাচে, যদি আপনার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হয়, যদি আপনার বাড়ি নদিয়াতে হয়, যদি আপনার বাড়ি যশোরে হয়, যদি আপনার বাড়ি ঢাকায় হয়, বা পূর্ববঙ্গের অন্যান্য জায়গায় বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়, বাংলার যেখানেই হোক না কেন, আপনি আপনার আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখুন, এই গাছ আপনি দেখতে পাবেন যে গাছ আমার আপনার পূর্বপুরুষের রক্ত ঘাম নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। বন্ধু দেখুন, এই বিস্তীর্ণ মাঠ, এখন ধান চাষ হচ্ছে, এই বিস্তীর্ণ মাঠে সোনার ফসল ধান চাষ হচ্ছে, কিন্তু আগে এই ধান চাষ করা হতো না। কখন সেটা? 1860 সাল, 1770 সাল থেকে শুরু হয় এর সূচনা। 1807 সালে বিদ্রোহ শুরু হয়। তারপর ধীরে ধীরে নীল চাষে পুরো সমগ্র এলাকা ছড়িয়ে পড়ে। কৃষকদের বাধ্য করা হয়, মারধর করা হয়, অত্যাচার করা হয়, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, অনেক অনেক কিছু অত্যাচার করা হয়, রক্ত ঘাম ঝরিয়ে দেওয়া হয়। বন্ধু, নীল চাষের বাহানায় ভারতের কৃষক সমাজ দলবদ্ধ একতাবদ্ধ হয়ে ওঠে। নীল বিদ্রোহ, ভারতের কৃষক আন্দোলন, ভারতের তেভাগা আন্দোলন, এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা যোগায়। আর একটা জিনিস বন্ধু মনে রাখার বিষয় হচ্ছে, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখেছিলেন। এরও পিছনে অনেক বড় ইতিহাস, ছোট করে একটু বলে নিন। এতে নীলকর সাহেবদের অত্যাচার এবং কৃষকের কান্না এবং সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়। এই বইটির নাম ছিল নীল দর্পণ, লিখেছিলেন দীনবন্ধু মিত্র। এই নাটক ইংরেজদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংলার নীল দর্পণ ছিল মুক্তির প্রতীক, ভারতের স্বাধীনতা আন্দোলনের বা ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা লগ্ন। পরিশেষে বলি, বাংলার নীল চাষ নেই, তবে কিছু কিছু গাছ আজও রয়ে গেছে, যেগুলো আমাদের বাপ দাদা পূর্বপুরুষের রক্ত ঘামের ইতিহাস বহন করছে। আপনি তাকিয়ে দেখুন, আপনার আনাচে কানাচে অলিতে গলিতে এই গাছ দেখতে পাবেন। যাই হোক, বৈজ্ঞানিকভাবে নীল গাছ থেকে প্রাকৃতিক নীল রং এখনো তৈরি করা হয়, তৈরি করা যায়। এই সেই নীল গাছ। বর্তমান সমাজে ফ্যাশন এবং শিল্পকলায় পরিবেশ বান্ধব রঙের চাহিদা দিন দিন বাড়ছে। অতীতের দুঃখ কষ্টের ইতিহাস ভুলে গিয়ে বা ওই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আধুনিক প্রেক্ষাপটে নীল আবার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, এ কথাই বলতে পারি। আর এক কথায় বলা যায় যে এই অত্যাচারের হাত থেকে বাঁচার একমাত্র অধ্যায় যেটা আমাদের বাংলার চাষিরা রচনা করেছিলেন, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামই আমাদেরকে মুক্তির পথ এনে দিয়েছিল। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে। প্রতিদিন সন্ধ্যায় 6টায় একটা আমার ভিডিও আসে, লং ভিডিও। আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাছ, উদ্ভিদ এবং তাদের খাদ্য এবং পরিবেশ বান্ধব ভিডিও নিয়ে আমি হাজির হই। লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ, জয় হিন্দ।